হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়াক উইথ সোহেল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। স্ক্রিনে আপনারা যে সমাধিটি দেখতে পাচ্ছেন, এটি বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ উনি ছিলেন বাংলা সালতানাতের প্রথম সুলতান, ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয়তম সুলতান। সমাধিটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার শাহচিলাপুরে অবস্থিত। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বাংলার সুপরিচিত সুলতানদের অন্যতম ছিলেন। তার প্রকৃত নাম আজম শাহ। সিংহাসনে আরোহণের পর তিনি গিয়াসউদ্দিন আজম শাহ নাম ধারণ করেন। বাংলা সালতানাতের গোড়াবর্তন হয়েছিল শামসুদ্দিন ইলিয়াস শাহের হাত ধরে। তারই দৌহিত্র ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র সিকান্দার শাহ। সিকান্দার শাহের পর বাংলার সালতানাতের তৃতীয় সুলতান হিসেবে সিংহাসনে স্থলাভিষিক্ত হন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। সিকান্দার শাহের মোট পুত্র সংখ্যা ছিল 18 জন। গিয়াসউদ্দিন ছিলেন তার মধ্যে সবার ছোট। ছোটবেলা থেকেই নিজ মেধার প্রস্ফুটনে সকলের দৃষ্টি কেড়েছিলেন তিনি। তার যোগ্যতার উপর পরিপূর্ণ আস্থা ছিল সিকান্দার শাহের। তাই তিনি তাকে সুবর্ণগ্রামের দায়িত্ব অর্পণ করেন। এর ফলে তিনি তার অন্য সন্তানদের নিকট পরিণত হয়েছিলেন বিরাগের পাত্রী। অল্প সময়েই সৈন্য ও প্রজাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেন গিয়াসউদ্দিন। তা দেখে ঈশান্বিত হয়ে পড়েন সিকান্দারের বাকি পুত্রগণ। তারা সিকান্দারের কাছে নালিশ জানায়। এভাবে লোকের কানে ফুসমন্তর দিয়ে গিয়াসউদ্দিন সিংহাসন দখলের মতলব আটছে। সিকান্দার শাহ নিজ পুত্রদের জানিয়ে দিলেন, যদি গিয়াসউদ্দিন সিংহাসনে বসার যোগ্য হয় তবে সেই বসবে। কিন্তু কেউ একজন চক্রান্ত করে গিয়াসউদ্দিনের কাছে প্রেরণ করল এই সংবাদের বিকৃত রূপ। তিনি ভাবলেন বাবা হয়তো তার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান। তাই আগেভাগেই তিনি যুদ্ধের প্রস্তুতি সারলেন। পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিলেন তিনি। সুবর্ণগ্রাম থেকে ফৌজ নিয়ে পান্ডুয়ার উত্তরে নাগরী নদীর তীরে গোয়ালপাড়া এলাকায় শিবির গাড়লেন। প্রিয় সন্তানের বিদ্রোহের খবর শুনতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল পিতার। কিছু সৈন্য নিয়ে তিনি পৌঁছালেন গোয়ালপাড়ায়। কিন্তু গিয়াসউদ্দিনের সৈন্যবাহিনীর নিকট তার দলকে শোচনীয় পরাজয় বরণ করতে হয়। যুদ্ধের শুরুতে তিনি সৈন্যদের আদেশ দিয়েছিলেন তার পিতার উপর যাতে কোনো প্রকার আঘাত না করা হয়। কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বেসামাল সৈন্যদের কারো মাথায় রইল না সে কথা। যুদ্ধে মারাত্মকভাবে জখম হলেন সিকান্দার শাহ। গিয়াসউদ্দিন ছুটে গেলেন বাবার কাছে। বাবা তাকে বললেন, তুমি রাজ্য শাসন করতে চেয়েছিলে, সে আশা পূরণ হয়েছে। এবার সর্বস্ব দিয়ে সে রাজ্য রক্ষা করো। এই বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুলতান সিকান্দার শাহ। পিতার মৃত্যুর পর থেকে বাংলা সালতানাতের তৃতীয় সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে সমাধিটি দেখতে পাচ্ছেন, জনশ্রুতি রয়েছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের যিনি কাজী ছিলেন, কাজী সিরাজ শাহের সমাধি এটি। গিয়াসউদ্দিন আজম শাহের এই সমাধিটি 1920 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রাচীন কীর্তি হিসেবে সংরক্ষিত ঘোষণা করা হয়। এরপর এটি দীর্ঘকাল অযত্ন আর অবহেলায় পড়ে থাকে। চারপাশে বন জঙ্গলে ঢাকা পড়েছিল প্রায় 4 দশক আগে। নিজ উদ্যোগে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করেন ওসমান গনি নামের এক ব্যক্তি। তিনি তখন থেকে এখন পর্যন্ত সমাধিটির খাদেম হিসেবে দায়িত্বে আছেন। আমার কথা হয় তার সঙ্গে। বৃদ্ধ এই মানুষটি আগ্রহ নিয়ে জানালেন অজানা কিছু তথ্য। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সোনারগাঁও এলাকা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধির দায়িত্ববানে বর্তমান 46 বছর ধরে আছি। ইনশাল্লাহ আমাদের সোনারগাঁও পানামনগর যে ওই পুরানা কীর্তন হিসাবে যে স্বাধীন বাংলাদেশের ছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বাবায়
বাংলার শাসনকর্তা ছিলেন। ওনার পিতার নাম ছিলেন বাদশাহ সেকান্দর শাহ। এই সেকান্দর শাহর বড় পুত্র হলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এইখানে থাকতেন এবং বাড়িঘর পানামনগর তিনি রাজত্ব করতেন। রাজত্ব করে আইসা আল্লাহ কতদিন আগে এইখানে ওনাকে সমাধি তৈরি হয়েছে। তবে আমি 2001 তেনে এই দরবারে কাজ করতেছি এবং এই এরিয়া ফেরিয়া যা আছে সম্পূর্ণ ডেলি 2 বার মশামাছি এবং পয় পরিষ্কার আপনারা চক্ষু দেখবেন এবং পাবেনও। তবে বাবা সরকার আমাকে কোনো বেতন দেয় না, বলছিল বেতন দেওয়ার জন্য, বেতন দেয় না। এখন আমি 4টা ডাল ভাত যেন খামো ওই সম্মতও নাই। যেহেতু উনি যদি পীর হইতেন এন একটা দান বাক্স দিয়া থইতাম, 500-600 টাকা পাইতাম আমি, আমার চলতে এন কোনো দান বাক্স দেই না, মহিলাও জায়গা দেই না, একমাত্র আছে 2-1 জন আইসা দোয়া খরাত করে, এতটুকুই। এইটা দেখা এখন তো আমার বাবা কি বলবো, গরিব মানুষ, এত বছর লাগাই করলাম, দেখেন আয়নার মতন রাখি। এখন যদি আপনারা সবাই আমার একটা কিছুর ব্যবস্থা কইরা দেন, বাকি জীবন তো আল্লাহর রহমতে এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি দাতই খাইতানি আল্লাহ মাটির তলে নেয়, এই দোয়াটা আপনারা সবাই করবেন। তবে আমার একটা অনুরোধ, আমার একটা ব্যবস্থা সবাই মিলে এবং বাংলাদেশ সরকার সবাইকে আমার একটা আবেদন রইল আপনার কাছে, সবার কাছে ইনশাল্লাহ। আমি বুড়ো মানুষ আরও পরিষ্কার রাখবো এবং এইটার আশেপাশে অনেক ভাঙ্গাচুরা হয়ে গেছে, আমি সুতা দিয়া বান্ধিয়া রাখছি এবং দেওয়াল এই মোড়াইয়া পয় পরিষ্কার রাখছি। এখন এগুলির জন্য কিছু কাজকর্ম করার জন্য খুবই চেষ্টা করবেন। যেহেতু আমাকে বাংলার কান্তি এই একজন এই পুরানা কীর্তনের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ পরিচালিত বিভিন্ন কান্তির লোক এইখানে আছে, আইসা আমাকে টাকা দেয়, কিন্তু হ্যাঁ দালালরা আমারে টাকা দেয় না। হ্যাঁ দালালরা আমারে টাকা দেয় না। আমার আইলে কয় কি, আরে আপনি বেতন সরকারের তলনগা। তো বাবা হ্যাঁ দেখাইতে আয়া এই তো রাখছি, বাকি জীবনধনী থাকতে পারি। এই ব্যবস্থাটা আল্লাহ করলে এই বাংলার সব ভাইয়ের কাছে, বোনের কাছে, মার কাছে এবং সরকার সহকারে আমার একটা আবেদন, এই 46 বছরের আমার একটা কিছু সুযোগ সুবিধা করার জন্য, দায়িত্ব করার জন্য আপনার কাছে সবার কাছে অনুরোধ রইল। সুলতান গিয়াসউদ্দিনের যুগে সে সময় জমিদার গণেশ ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বংশ পরম্পরায় তার পরিবার ছিল জমিদারের সাথে সম্পৃক্ত। গিয়াসউদ্দিনের অপসারণ প্রতিক্রিয়া থেকে বাদ যায়নি তিনিও। ক্ষমতাচ্যুত হিন্দু কর্মকর্তা ও জমিদারদের প্ররোচনায় গণেশ হয়ে ওঠেন প্রতিশোধ পরায়ণ। তবে তিনি গিয়াসউদ্দিনের সাথে প্রত্যক্ষভাবে সংঘর্ষে জড়ালেন না। ঘুষ দিয়ে হাত করে নিলেন তার ক্ষুব্ধ কিছু সৈনিককে। তাদের অতর্কিত হামলাতেই 53 বছর বয়সে প্রাণ হারালেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পর সিংহাসনে আসীন হন তার সন্তান সাইফুদ্দিন হামজা শাহ। তবে তার শাসনকালের স্থায়িত্ব ছিল মাত্র 2 বছর। বাংলার সালতানাতের অন্যতম শাসক ছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। আজ এভাবেই বাংলার মাটিতে শুয়ে আছেন নীরবে। প্রতি বছর বাংলাদেশের অনেক পর্যটক আসেন এই সমাধিটি দেখার জন্য। আপনারা কিভাবে আসবেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধিতে? ঢাকার গুলিস্তান থেকে প্রতি আধা ঘন্টা পর পর সোনারগাঁর উদ্দেশ্যে ছেড়ে যায় স্বদেশ, দোয়েল ও বোরাক সহ বেশ কয়েক কোম্পানির বাস। বোরাকের এসি বাসে গেলে 85 থেকে 90 টাকা, স্বদেশ কিংবা দোয়েল পরিবহনে নন এসি বাসে গেলে ভাড়া গুনতে হবে মাত্র 45 থেকে 50 টাকা। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সোনারগাঁগামী বাসে চেপে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে অটোরিকশা যোগে 40 থেকে 50 টাকা ভাড়ায় সোজা চলে আসবেন শাহচিলাপুরে অবস্থিত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধিস্থলে। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত
গতানুগতিক ট্যুরিস্ট প্লেসগুলোর বাইরে গিয়ে সুন্দর অদেখা প্লেসগুলো এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আসছি। আপনাদের সাপোর্ট আমাদের অনেক ইন্সপায়ার করে, তাই ওয়াক উইথ সোহেল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।